ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলবেন না, যা বলার সাফ সাফ বলুন। ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে ভীতু আর অপরাধীরা। আপনি কি সেরকম কিছু? একদম হেলা করবেন না বলে দিচ্ছি, মোটেও ভালো হবে না। মারোয়ানের শ্লেষাত্মক কণ্ঠ। আচ্ছা, করলাম না হেলা। হ্যাঁ, তোমার স্কুলে আমিই ছিলাম, এবার কি করবে? নিশাত আশ্চর্যান্বিত হয়ে কলার ছেড়ে দিল। একবার জেরা করতেই ঘাড়তারা লোকের কাছে এমন ফটাফট ফটাফট উত্তর আশা করেনি নিশাত। ধীর কণ্ঠে বলল, আপনি পুলিশ? মারোয়ান বাঁকা হাসল। হ্যাঁ, এবার তোমাকে থানায় ট্রান্সফার করব, একজন আইনের লোকের কলার ধরার অপরাধে। এতদিন মুখে মুখে তর্ক করার কারণে তোমাকে গ্রেফতার করা হলো ফৌজিয়া নিশাত। ইউ আর আন্ডার অ্যারেস্ট। নিশাত জবাব না দিয়ে ঝোঁক গিলতে লাগলো। মারোয়ান এক ভ্রু চেয়ে তার দিকে চেয়ে। নিশাত একটু স্থির হয়ে বলল, বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। তো করো না, কে বলেছে বিশ্বাস করতে? মারোয়ানের খাপ ছাড়া উত্তর। নিশাত একটা লম্বা শ্বাস ফেলে বলল, কতদিন হলো এই পেশায় আছেন? বহুদিন। আপনি ভাদাম্মা আকাম্মা দেখাতেন, আদতে আপনি তা নন, তাই তো? জানি না, কখনো বলেননি কেন? আমার ইচ্ছা। আমার সাথে এত গোপনীয়তা কেন? কারণ তুমি বিশ্বাসভাজন নও, তাই। বিশ্বাসভাজন কে তাহলে? আমার একান্তজন। আপনার একান্তজন কে? মারোয়ানের বিরক্তি কণ্ঠ। এত এত প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই, চা বানিয়ে দাও। নিশাত জেদি গলায় বলল, আমিও চা বানাতে বাধ্য নই। আপনার একান্তজনকে বলুন। তেরামি করো না ফৌজিয়া নিশাত, একদম জেলে ভরে দেব। দিন এর সংসারের চেয়ে জেল অত্যাধিক শ্রেয়। ভয় ডর নেই? না। স্বামীর মুখে মুখে তর্ক করা বেত্তমিজ মহিলাদের কাজ। তুমি কি বেত্তমিজ? মারোয়ানের গুরু গম্ভীর প্রশ্ন। নিশাত সোজা সাপটা বলল, আপনাকে স্বামীকে বলল জালিমদের উচিত জবাব দেয়া ভালো কাজ। স্পর্ধাগত। আমাকে ইনডাইরেক্টলি জালিম বলছো? ইনডাইরেক্টলি বলিনি, ডাইরেক্টলি বলেছি। অবশ্য আপনার গায়ে লাগলে তো, যেই গন্ডারের চামড়া, বাপরে। মারোয়ান ভ্রু কুচকে বলল, আজকে মনে হয় বেশি মুখ চলছে। ভুলে যাচ্ছ নাকি আমি কে? নিশাত চুলগুলো হাত খোপা করতে করতে বলল, ভুলিনি, আগে তর্ক করতাম না বেকার ভব ঘুরে দেখে। এদের সাথে তর্ক জমিয়ে বিশেষ ফায়দা নেই। তর্ক জমে শেয়ানে শেয়ানে। বলতে চাচ্ছ আগে আমি বুদ্ধিমান ছিলাম না? অবশ্যই না। বুদ্ধিমান পুরুষ কোনোদিন শুয়ে বসে থেকে বউকে ইনকামে পাঠায় না। বুদ্ধিমান বলছি কি, প্রকৃত পুরুষ মানুষ কখনো বউয়ের টাকা চলে না, উল্টো বউকে ঘরের রানী করে রাখে। ঠিক যেমন ঝিনুক তার মূল্যবান মুক্তা খোলসে সযত্নে রাখে, ঠিক তেমন। মারোয়ান হামি দিয়ে নির্লিপ্ত গলায় বলল, ও আচ্ছা। যাই হোক, আপনি এসব কাজ আমার আড়ালে করতেন তো নাভানকে রাখতেন কোথায়? কোথায় আবার রাখবো, আমার কাছেই থাকতো। আর তুমি স্কুলে থাকতে কাজে গিয়েছি আজকেই শুধু। বেশিরভাগ সময় তুমি বাসায় ফিরলে যেতাম। ওই আজ তো দেখলাম না। আজকে ছেলেকে কোথায় রেখেছিলেন? ও ঘুমিয়েছিল, তাই ঘুম পাড়িয়ে রেখে এসেছিলাম। ওর ঘুম থেকে উঠতে উঠতে আমি হাজির হয়ে যেতাম। কথা শেষ হতেই নাহওয়ানের গলার আওয়াজ পাওয়া গেল। ঘুম ঘুম চোখ ডলতে ডলতে বাচ্চাটা উঠে এসেছে। মাকে সামনে দেখে ডেকে উঠল, মা। নিশাত এগিয়ে এসে ছেলেকে কোলে নিয়ে গালে ওষ্ঠ চেপে ধরে বলল, আমার ছানার ঘুম ভেঙেছে? নাহওয়ান নিশাতের ঘাড়ে মাথা ফেলে ঘুম ঘুম গলায় বলল, বাঙ্গিতে শুশু করবো। চলুন চলুন, হিস করিয়ে দিই। নিশাত ছেলেকে নিয়ে রান্নাঘর থেকে বেরোতে নিলেই পেছন থেকে মারওয়ান বলে উঠল, মিসেস মারওয়ান, এক কাপ মশলাদার চা পেতে পারি? সম্বোধনে নিশাতের চলন্ত পাজরা থেমে গেল মুহূর্তেই। চেহারায় ফুটে উঠল কিং কর্তব্য বিমূঢ়তা নাকি প্রশান্তি বোঝা গেল না। বিস্মিত নেত্রে কেবল মাথা নাড়ালো। আজকে মানহার ইয়ার ফাইনাল এক্সাম শুরু হয়েছে। ইহাব মানহার কলেজের সামনে বাইকে হেলান দিয়ে দাঁড়িয়েছে। গেট দিয়ে ঢুকতে বেরোতে প্রায় সকলের চক্ষু তার উপরে পড়েছে। পড়াটাই স্বাভাবিক, স্বয়ং চেয়ারম্যান পুত্রীর পদধূলি পড়েছে কলেজ প্রাঙ্গণে। এটা তো খুশির সংবাদ। অধ্যক্ষ মহোদয়ের সাথে মোলাকাত করে এসেছে ইহাব। তিনি ইহাবের ব্যাপারে হৃদ্যতা প্রকাশ করেছেন। ইহাব বেশিক্ষণ থাকেনি, পরিকল্পনা করেছে মানহাকে নিয়ে এখান থেকে শ্বশুরবাড়ি যাবে। যেহেতু মানহার ক্যাম্পাসের কাছেই তাদের বাড়ি, তাই একবার দেখা করে দিয়ে আসা দরকার।
অনেক দিন কাউকে জানানো হয় না। ইস, মারণটা যদি থাকতো তাহলে একেবারে জমে যেত। ভাবনার মাঝে মানহাকে দৃষ্টিগোচর হলো তার। নিকাব থাকায় মানহার ভাবমূর্তি বোঝা যাচ্ছে না, তবে ইহাবের কেন যেন মনে হচ্ছে পরীক্ষা ভালো হয়নি মানহার। মানহা এগিয়ে এসে বলল, আপনাকে চলে যেতে বলেছিলাম না? তুমি যেতে বললে আমি যাবো কেন? আমার মর্জি। মানহা গম্ভীর স্বরে বলল, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নারীদের দর্শন দিচ্ছেন, সেটা বললেই তো হয়। মহিলা কলেজের সামনে আপনার দাঁড়িয়ে থাকতে হবে কি জন্য? অন্য কোথাও দাঁড়ানোর জায়গা ছিল না? ইহাব সানগ্লাসটা খুলে বলল, আর ইউ জেলাস? না, স্বামীর জন্য জেলাস হব না, হব অন্য বেড়ার জন্য। যত সব সিনেমার ডায়লগ মারাইতে আসে আমার সামনে। ইহাব হতবাক হয়ে বলল, এসব কি ভাষা? তুমি এমন ভাষা ইউজ করো? কেন? এসব ভাষা কি কারোর জন্য দলিল করা যে আমি বলতে পারবো না? সরুন সামনে থেকে। মটকা গরম থাকলে আমি সব ভাষায় কথা বলি, তাই যথাসম্ভব দূরত্ব বজায় রাখুন। যে কোনো সময় মটকা ফেটে যেতে পারি। মটকা ফেটে গেলে ব্রেনও নিশ্চয়ই ফেটে যাবে। ভালোই হবে, এরকম আনরোমান্টিক ব্রেনের প্রয়োজন নেই। মানহা রাগে কথা বলতে ভুলে গেল। সিরিয়াস সময় এমন ইত্রামি কার ভালো লাগে? খিটখিটে মেজাজে বলল, আপনি ভালো হবেন না? ইহা বাইকে বসে বলল, আমি খারাপ হলাম কবে? আমি সিরিয়াস কথা বলছি। আমি তো সিরিয়াসলি বলছি। কেন, তোমার মনে হচ্ছে না? কাছে আসো, মটকা ফাটিয়ে দিই। ছু মন্তর ছু, কালিকুত্তার গো, লাগ ভেলকে লাগ, দ্রুত মটকা ফাট। মানহা আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে রাগান্বিত হয়ে হেঁটে যেতে লাগলো। পথিমধ্যে তার ক্লাসের এক মেয়ের কথাই থেমে যেতে বাধ্য হলো। চেয়ারম্যান বাড়ির বউ হয়ে ভাবের ঠেলায় পা মাটিতে পড়ে না। না চাই তো পেয়ে গেছে, তো তাই মূল্য দেয় না। আমার জামাই এত কেয়ারিং, মজার হলে আমি তো মাথায় করে রাখতাম। এই জন্যেই ছোট বাড়ির মেয়ে বড় বাড়িতে বউ করা উচিত না। বেশি পেয়ে এরা ডাপটে পা ফেলে না। ঢং দেখলে বাঁচি না। ইহাবের কর্ণকুহরে কথাটা পৌঁছাতেই চোখ মুখ ক্রোধে লাল হয়ে উঠল। তৎক্ষণাৎ সেদিকে ঘুরে বলল, বাঁচতে বলেছে কে? মরে যান। বিশ্বাস করুন, মানহার ঢঙ্গে যদি আপনি মরেন, তাহলে আমি নিজ দায়িত্ব ওকে আরও ঢং শেখাবো। ঢঙের বদলতে আপনাদের মতো দু চারটা মরলে তার আরও সব হবে। আমি চেয়ারম্যান পুত্র ইহা ভুইয়া বলছি। সমাজ থেকে এরকম বিষাক্ত কীট দূর করার দায় মিসেস আফরিনকে পুরস্কারে ভূষিত করব। মাইন্ডেড। কথা শেষ করে মানহার দিকে এক পলক চেয়ে বলল, রাস্তার কুকুর ঘেউ ঘেউ করবে, এতে দাঁড়িয়ে না থেকে সামনে এগিয়ে যেতে হয়। কথা শেষ করে হাত মুঠো করে এক নজর মেয়েটির পানে চেয়ে মানহার হাত ধরে চলে গেল। সহপাঠী মেয়েটি চরম অপমানিত হলো। ভরা রাস্তায় এতগুলো মানুষের সামনে এমন অপমান ও কুকুর সম্বোধনে লজ্জাও পেল বেশ। ভবিষ্যতে মানহার সাথে পাঙ্গা নেয়ার আগে আজকের কথা অবশ্যই মনে পড়বে তার। সাপের লেজে পাড়া দিয়েছে, ছবল তো খেতেই হবে। সময়টা মধ্যাহ্নের খানিক আগে। নিশাত বাজারে গিয়েছে। গতকাল মারোয়ার নিজ থেকে হাতে টাকা ধরিয়ে বলেছে যা ইচ্ছে হয় কিনে আনতে। নিশাতের কি যে ভাল লাগছিল তখন। এমন একটা মুহূর্তের জন্য সে বিয়ের পর থেকে অপেক্ষারত ছিল। আল্লাহ তার মনস্কামনা পূরণ করেছেন। আল্লাহর দরবারে ইতিমধ্যে কয়েকবার শুকরিয়া জ্ঞাপন করে ফেলেছে নিশাত। স্কুল থেকে কিছুদিনের জন্য ছুটি নিয়েছে সে। ওই ঘটনার পরে একদিনও স্কুলে যাওয়া হয়নি তার। ঘরে অলস সময় পার করছিল বিধায় বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। ঘরের সওদাপাতি দরকার ছিল কিছু। মারণ ছিল তখন ঘুমে। অনবরত দরজা ধাকানোর ফলে সে বেশ বিরক্ত হলো। এই সময়ে এমন বুলডোজার চালাচ্ছে কে দরজার ওপর? নিশাত তো এমন কাণ্ডজ্ঞানহীনের মতো দরজা ধাকায় না। নিশ্চয়ই দারুণ, নয়তো ময়লাওয়ালা এসেছে। এরা এমনভাবে দরজা ধাকাবে যেন পারে না দরজা ভেঙে ঘরের ভেতর ঢুকে যায়। মারণ বিরক্তিকর চেহারা বানিয়ে দরজা খুলে দিতেই গায়ের ওপর হুড় মিলিয়ে কিছু পড়ল। আসসালামু আলাইকুম শালা ব্রো, দিনকাল কেমন যায়? মারোয়ার বজ্রাঘাত পড়া নেই হা করে তাকিয়ে আছে, মুখে রানী। ইহাব জোরসে ধরায় হাড্ডিগুলো একত্র হওয়ার জোগাড়। ইহাব একটা অকল্পনীয় কাণ্ড ঘটিয়ে ফেলেছে। শ্বশুর বাড়ি থেকে সোজা মারণদের বাড়িতে হাজির হয়ে গেছে। মানহা ভাইকে দেখে এগিয়ে এলো। বনে ডাকি মারণ স্তব্ধতা কাটিয়ে কোনো রকম বলল, তোরা এখানে? উত্তরটা ইহাব দিল। মিস করছিলাম ব্রো। মারণ গম্ভীর সুরে বলল। বাসা চিনলি কিভাবে? ইহাব মারণকে ঠেলে ভিতরে ঢুকতে ঢুকতে বলল, আরে এটা আমার জন্য কোনো ব্যাপার হলো? ইহাবস কেরামতি বস। মানহা ভাইয়ের কুঞ্জিত চেহারা দিকে চেয়ে বলল, ভাইয়া, তিনি মজা করছেন। ঠিকানা আব্বা দিয়েছেন। মারণ মুখ টান টান করে বলল, ভেতরে আয়, তোর ভাবি বাজারে গেছে, আসলে গেট খুলে দিস।
আমার ঘুম হয়নি এখনো, খবরদার ডিস্টার্ব করবি না। আর তোর পাশেরটাকে বলিস দরজার পাশে ময়লার বালতি রাখা আছে, ওটা নিচে ফেলে আসতে। এসেছে যেহেতু শখ মিটিয়ে যাক। বলে গটগট পায়ে প্রস্থান করলো। মানহা আহামকের মতো দাঁড়িয়ে রইল। ইহা পিছন থেকে চিল্লিয়ে বলল। মেহমান দিয়ে ময়লা ফেলে কে ভাই? ঘর থেকে মারওয়ানের আওয়াজ ভেসে এলো। মেহমানকে? ইহাবের ছটফটে উত্তর। মেহমান কি মানে? আমি কি? অফকোর্স, উড়ে এসে জুড়ে বসা মাল। এত বড় কথা? এক্ষুনি চলে যাব, কেউ আটকাতে পারবে না বলে দিচ্ছে। মারওয়ান রুম থেকেই বলল। হ্যাঁ, তোকে আটকাতে দরজার পাশে বিল গেটস বসে আছে। ইহাব মুখ লটকে জোরে বলল। একবার বেরিয়ে গেলে আর আটকানো যাবে না কিন্তু। মারওয়ান রুম থেকে বেরিয়ে এসে সটান দাঁড়িয়ে বলল। কে আটকাবে শুনি? ইহাব মুখ ভার করে বলল। জানি না, তবে যেই আটকাক আমি থাকবো না। মারওয়ান ভ্রু কুচকে বলল। আশ্চর্য, তোকে আটকাচ্ছে কে? মেহমানকে এত অপমান আল্লাহ সইবে না। মেহমান? আমি তো দেখছি আজ তো এক গার্বেজ। শোন, ময়লা ফেলতে নিচে গেলে নিজেকেও ফেলে আসিস। উদাই সকাল সকাল চোখ মুখ দুটোই নষ্ট হলো। কথা শেষ করে এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে আবারও রুমে চলে গেল। ইহা প্রত্যুত্তর করতে যাচ্ছিল, অমনি মানহা পাশের রুমে টেনে নিয়ে গেল। এরা দুটো এক হলেই সাপ বেজির মতো কামড়াকামড়ি শুরু করে। বাপ রে! রান্নাঘরে নিশাতের সাথে হাতে হাতে কাজ করছে মানহা। নিশাত বাজার থেকে এসে মানহাদের দেখে অবাকের সাথে সাথে খুশিও হয়েছে বেশ। এই প্রথম মানহা তাদের বাসায় এসেছে, খুশি না হয়ে উপায় আছে? ভাগ্যিস নিশাত বাজারে গিয়েছিল, নয়তো মেহমানদের কি দিয়ে আপ্যায়ন করতো। আল্লাহ তাআলা মেহমান পাঠাবেন বলেই বোধহয় আজ বাজারে গিয়েছিল সে। আলহামদুলিল্লাহ। চুলে শুটকি ভুনা করেছে নিশাত। মানহা রোস্টের জন্য চিকেন ম্যারিনেট করে রাখছে। আশেপাশে পানি ঝরতে পোলাওয়ের চাল ধুয়ে রেখেছে। মানহা চিকেন ম্যারিনেট করে চাপা দিয়ে রাখলো, তারপর নিশাদের দিকে ফিরে বলল। ভাবি, সংসার করা অনেক ঝামেলা। নিশাত কড়াই ঢাকনা দিয়ে বলল। সব কিছুই ঝামেলা বোন, ঝামেলা ছাড়া কোনো কাজ হয়? সেটা ঠিক বলেছো, তবে আমার মনে চাই সারাদিন ঘুমিয়ে থাকি, কিন্তু সেটা অসম্ভব। নিশাত বেসিনে হাত ধুয়ে বলল। তোমার শ্বশুর শাশুড়ি ননদ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সবাই ভালো। একদিন তোমার শ্বশুর বাড়ি যাবো বুঝলে। তোমার শাশুড়ি মানুষটাকে দেখার আমার বড্ড ইচ্ছে। যেভাবে বর্ণনা করেছো মনে হয় সেই নারীকে সামনাসামনি না দেখলে একদমই চলবে না। মানহা একটু উদাসীন গলায় আওয়াজ কমিয়ে বলল। যেতে ইচ্ছে হলে ভাইয়াকে নিয়ে যাও। ভাইয়াটা তো কাঠখোট্টা, একটু রসকস নেই বুঝলে। এসেছি পর একটা বার জিজ্ঞেস অব্দি করেনি কেমন আছি। ওনার সাথে মিলে সাববেজের মতো হাউকাউ জুড়ে আবার ঘুমোতে চলে গেছে। উফ, এত ঝগড়া বোধহয় মহিলারাও করতে পারে না যতটা তারা দুজনে করে। মা গো মা! কথা শুনে নিশাত মুচকি হাসছে। মানহা তা দেখে বলল। হেসো না তো ভাবি, তুমি কিভাবে যে ভাইয়ার সঙ্গে থাকো আল্লাহই ভালো জানে। এমন ঘাওড়া আর রোবট কিসেমের মানুষ আমি ইহ জন্মে আর দুটো দেখিনি। একেবারে হিটলারের যমজ ভাই বিটলার, মায়া মহব্বত কম। মানহার কথায় নিশাত একটু জোরে হেসে দিল। মারো নিশাতের হাসির মাঝে রান্নাঘরে ঢুকে ভ্রু বেঁকিয়ে বলল। রান্না বান্না রেখে এত হাসাহাসি হচ্ছে কেন? খিদে পেট চোচো করছে আর তারা আমোদ ফুর্তি করছে। এইটা এসে আরো ডিস্টার্ব করছে। যা এখান থেকে। রান্না বান্নার তো জানিস না? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁত খেলাচ্ছিস কেন? যা ভাগ। বলি মানহার মাথায় চাটি মারল। মানহা ঠোঁট উল্টে ভাইয়ের দিকে তাকিয়ে বলল। রান্না বাড়ার রও না জানলে শ্বশুরবাড়ি কি তুমি রেঁধে দিয়ে আসো? মারণ মানহার মাথায় আবারও ঠোসা দিয়ে বলল। আমাকে ওসব ভংচং বিশ্বাস করতে বলিস না। তোর শ্বশুর বাড়ি যেই বড় লোক, তুই সেখানে ঘুম ছাড়া আর কোনো কাজ করিস বলে মনে হয় না। সেখানে উঠতে বসতে শুতে কাজের লোক ফিক্স। ইভেন হাঁকতেও তোদের লোক লাগে। এখানে এসে যতই ফাপড় মারিস, সত্য কোনোদিনও মিথ্যা হবে না। ভাইয়ের কথা শুনে মানহা নিশাতের দিকে গাল ফুলিয়ে চাইল। নিশাত হেসে তরকারি নাড়াতে নাড়াতে বলল। সব সময় এত বিটলামি করেন কেন বিটলার মহাশয়? মারণ ভ্রু নাচিয়ে বলল। বিটলার আবার কে? নিশাত কিছু বলতে নিলে মানহা চোখ দিয়ে ইশারা করলো কিছু না বলতে। নিশাত তা দেখে কথা ঘুরিয়ে বলল। কেউ না। আপনি বাইরে যাবেন? না। কেন? আপনার কাজ নেই আজ? মারওয়ানের দিকে চেয়ে নিশাতের কথা বন্ধ হয়ে গেল। এমনভাবে তাকিয়েছে যেন নিশাতকে এখনই চিবিয়ে খেয়ে ফেলবে। নিশাত জিভে কামড় দিয়ে অন্যদিকে তাকালো। মানহা নিশাতের দিকে চেয়ে অবাক গলায় বলল। ভাইয়া এখন কাজ করে ভাবি? নিশাত আমতা আমতা করে বলল। আরে না, সিগারেট টানতে টানতে
বাইরে যায়, তাই মজা করে সেটাকে কাজ বলেছি। মানহা চোখ সরু করে কিছু বলতে নিলেই মারণ গম্ভীর স্বরে বলে উঠল, শোন, যেটা বলতে এখানে এসেছি, তোর জামাইকে বল আমার ছাউকে দিতে। ওকে সেই যে নিয়েছে এখনো দেয়নি, যা গিয়ে বল। মানহা ভাইয়ের গম্ভীর কণ্ঠ শুনে এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। মানহা বেরিয়ে যেতেই মারোয়ান নিশাতের মাথায় পেঁচিয়ে রাখা ওনার নিচ থেকে লম্বা পেনি টেনে ধরে বলল, তোমাদের পেট পাতলা মেয়েদের জন্য কিচ্ছু জানাতে হয় না, সব এখানে ওখানে সাপ্লাই করে বসে থাকো, মাথা মোটা মেয়ে ছেলে। নিশাত মাথার পেছনে হাত দিয়ে বেনি চেপে বলল, খেয়াল ছিল না, এত কথা শোনানোর কি আছে? তোমার খেয়াল থাকে কি আমার সাথে কিভাবে পায়ে পা লাগিয়ে ঝগড়া করা যায় সেটা? মন চাচ্ছে টিপে চ্যাপটা করে দিই, সাইজও কম বুদ্ধি শুদ্ধিও কম, লিলিপুট কোথাকার। নিশাত মুখ ফুলিয়ে মারোয়ানের দিকে চেয়ে মুখ ঘুরিয়ে নিল। রান্নায় মনোযোগী হলো। একটা কথা বলবে না সে, সামান্য একটু কথা মুখ ফসকে বেরিয়ে গেছে, এতে কি দুনিয়া একেবারে ধ্বংস হয়ে গেছে? বিড়বিড় করে বলল, মানহা ঠিকই বলেছে, বিটলার কোথাকার। মারোয়ান নিশাতের কানের কাছে গিয়ে বলল, তুমি তো তাহলে মিসেস বিটলার। নিশাত থতমত গেল, কথা শুনলো কি করে? কান পাচ্ছেন কেন? তুমি আসতে বলছো কেন? ইহাব নাহানকে বুকে নিয়ে শুয়ে আছে। নাহন ইহাবের আদরে ভর্তা হয়ে গেছে। ইহাব হেন জায়গা বাদ রাখেনি চুমু দিতে। বাচ্চাটা অসহায় হয়ে প্রথমে চিল্লাচিল্লি করেও বিশেষ ফায়দা করতে পারেনি। চিল্লালে চুমুর ডোজ আরও বেড়ে যায়। অগত্যা নিরুপায় হয়ে চুমু খেয়েছে। ইহাব চুমু দিতে দিতে ক্লান্ত হয়ে বাচ্চাটাকে নিয়ে শুয়ে পড়েছে। নাহনের নড়চড়ায় বিরক্ত কণ্ঠে বলল, এত নড়ছে কেন রসগোল্লা? দিচ্ছ কেন? মুখ মিতা। তোকে চটকে খেয়ে ফেলেনি শুকরিয়া কর, শালার বেটা। নাহন বুকের উপর শুয়ে ছলছল নয়নে বলল, মার কাছে যাব। বলি লে, রসগোল্লাটা মার কাছে যাবে? না, ফুপার কাছে থাকো, তোমাকে আরো চুমু দেবো না। বাচ্চাটা ছটফট করতে করতে বলল, না বাবা। এই, বাবাকে ডাকলে খবর আছে, এত বাবা বাবা করো কেন? ফুপা ফুপা করতে পারো না? নাহন ফুপাতে ফুপাতে বলল, পুপা পূজা। বাবা ভালো। চুপ, তোমার বাবা একটা গোয়ার, যেটা নিজে ভাববে ওটাই সঠিক, আর বাকিদের আবেগ অনুমতি সব ব্যাঠিক। নাহন কিছু বুঝতে না পেরে ঠোঁট দুটো ফুলিয়ে ফেলল। ইহাব ওই ফুলো ঠোঁটে আবারও চুমু দিল। নাহন গুলুমুলু হাত দুটো দিয়ে মুখ ঢেকে গুনগুন করে কাঁদতে কাঁদতে বলল, কোথাও শান্তি নাই, সবাই বেশি বেশি চুমায়। ইহাবে তো কিউট কিউট কথা শুনে আরো কোলের মধ্যে ঢুকিয়ে হেসে বলল, ওরে আমার রসগোল্লা চমচম ল্যাংচা, তোকে খেয়ে ফেলে ন্যাংটা। না বাবা, তোমাকে খুব মারবে। ইহাব ভয় পাওয়ার ভঙ্গিমায় চোখ বড় বড় করে বলল, ওরে বাবা, ভয় পেয়েছি, খুব মারবে? নাহন ঘন ঘন মাথা নাড়ালো, অর্থাৎ খুব মারবে। ইহাব হামি দিয়ে বলল, মারতে এলে তোর বাপকেও চুমাই দেবো, বুঝলি সমুদ্রের বেটা। মানহা রুমে ঢুকতেই নাওয়ান ফুপির কোলে যাওয়ার জন্য ছটফট শুরু করলো। মানহা এগিয়ে এসে বলল, এ কি, ওকে আপনি এমন চেপে ধরেছেন কেন? ও ব্যথা পাচ্ছে না? এই সমুদ্রের বোন, বেশি কথা বলবে না, বেশি কথা বললে ওকে ছেড়ে তোমাকে এভাবে ধরবো। মানহা মুখ কুচকে বলল, ওকে ওর বাবা নিয়ে যেতে বলেছে, আমাকে দিন, ভাইয়ের কাছে দিয়ে আসি। নাহন বাবার কথা শুনে বাবা বাবা করতে লাগলো। ইহা বিরক্ত হয়ে বলল, এই শালাটা মারাত্মক দাদর, একটু ওর ছেলেকে করে নিয়েছে, এতে জ্বলে পড়ে যাচ্ছে। আপনি এতক্ষণ রেখেছেন কি মনে করে? আপনি ওকে এতক্ষণ রেখেছেন কি মনে করে? ও বাচ্চা মানুষ, বাবা মা ছাড়া কিছু বোঝে? ইহাব শোয়া থেকে উঠে বসে বলল, বলছে না দেখেই তো বোঝাচ্ছে, ট্রেনিং দিচ্ছে যেন বাপ বাপ না করে ফুপা ফুপা করে। আপনার মতো তার ছেড়া দুটো দেখিনি। কোনো বাচ্চাকে দেখেছেন বাপ বাপ না করে ফুফা ফুফা করতে? ইহাব নাহনের দিকে তাকিয়ে বলল, দেখে না তো কি হয়েছে, এখন দেখবো এই রসগোল্লাটা এরকম করবে, কেন রসগোল্লা? নাহন ইহাবের হাঁটুর উপরে বসা। ইহাবের প্রশ্নে কেঞ্জি ধরে বলল, না মুখের ওপর এইভাবে না বলতে হয় না বাছা। ইহাবের অভিমানী জবাব মানহা ফিক করে হেসে দিয়েছে। নাহন ফুপিকে হাসতে দেখে নিজেও ফিচ ফিচ করে হেসে দিল। মানহা হাত বাড়িয়ে বলল, আসেন আব্বার কাছে যাই। নাহন ফুপির দিকে হাত বাড়িয়ে বলল, বাবার কাছে যাব। পুপা পচা। এই পচা বললে কেন? আর ছাড়বো না, পচা বলার শাস্তি এটা। কত আদর করে রসগোল্লা ডাকি আর সবাইকে পচা ডাকে,
খুব কষ্ট পেলাম, রাগ করেছি। বলে ইহাব ঠোঁট উল্টালো। নাহন ইহাবের কোলের মধ্যে চুপটি করে বসে ইহাবের দিকে চাইলো, পা দুটো দুলিয়ে কানের পিঠ চুলকে বলল। রাগ করছো? ইহাব নাহওয়ানের মতো বাচ্চামি করে বলল। করছি।